আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা কনস্টিটিউশনের খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের সামনে নিয়ে আমরা হাজির হয়েছি। তো আমরা আজকে জুডিশিয়াল রিভিউ রিলেটেড কিছু ডক্ট্রিন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনারা জানেন যে আজকে আমাদের যে ডক্ট্রিন রিলেটেড যে সিরিজটা আছে, আমরা ডক্ট্রিন রিলেটেড একটি সিরিজ শুরু করেছি। যে কনস্টিটিউশনাল যে ডক্ট্রিন আছে এগুলো আমরা সবগুলো ধাপে ধাপে করব। এখানে আমরা মিনিমাম 30 থেকে 35টা ডক্ট্রিন এখানে আমরা কভার করব কনস্টিটিউশনের। তো শুরুতে যদি বলি কনস্টিটিউশন আসলে ডক্ট্রিন গুলো কেন ইম্পর্টেন্ট। তো আমরা জানি যে কনস্টিটিউশন অনেকটা হচ্ছে ইন্টারপ্রিটেশন বেসড, যে আপনি যদি ব্যাখ্যামূলক বা ধারার যে মূল বৈশিষ্ট্যগুলো এগুলো যদি আপনি বুঝতে পারেন, আপনার কিন্তু কনস্টিটিউশন বোঝাটা ইজিয়ার হয়ে যাবে। তো আমি আশা করি যে আমার যে ডক্ট্রিন সিরিজটা এখানে আপনি যদি সবগুলো ডক্ট্রিন কভার করেন, আশা করি আপনি কনস্টিটিউশনটা খুব ভালো মতো বুঝতে পারবেন এবং কনস্টিটিউশনের একটা লেন্স আপনার তৈরি হবে, যে আপনার কনস্টিটিউশন সম্পর্কে একটা ভালো দৃষ্টিভঙ্গি আপনি নিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। তো আজকে আমরা যদি আমরা চিন্তা করি জুডিশিয়াল রিভিউ রিলেটেড, আমরা 5টা ডক্ট্রিন আজকে পড়বো। তো 5টা ডক্ট্রিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডক্ট্রিন হচ্ছে ডক্ট্রিন অফ লোকাস স্ট্যান্ডি আর হচ্ছে পিআইএল। তো আর বাকি আরো 3টা ডক্ট্রিন, ডক্ট্রিন অফ রাইপেননেস, ডক্ট্রিন অফ স্মুথনেস, অ্যামিকাস কিউরি। তো এই 5টা ডক্ট্রিন আমরা কভার করব। তো জুডিশিয়াল রিভিউ এর আরো ডক্ট্রিন বেসড আরো 2টা ক্লাস হবে। তো এখানে আমরা যে ডক্ট্রিনগুলোর নাম দিয়েছি আমরা জাস্টিসিবিলিটি। তো আপনারা জানেন যে যে কোনো ক্ষেত্রে মামলা করার ক্ষেত্রে শুরুতে যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আপনার, যে আপনি আগে মামলা করার অধিকারটা আপনার আছে কিনা, কিংবা আসলেই ওই আপনি যে এনফোর্স করতে পারবেন কোর্টে ওই মেকানিজমটা আছে কিনা। যেমন মনে করেন আপনারা সিপিসি তে ওই জিনিসটা পড়েন সেকশন 9-এ, যে সুটস অফ সিভিল নেচার। একটা মামলা যদি এনফোর্স করতে হয় ওই সুটটা হয়তো হবে সিভিল নেচারের, তাহলেই সিভিল কোর্ট ওই জিনিসটা করতে পারবে। তো এখানে বিভিন্ন ধরনের জুরিসডিকশন থাকে, যেমন হচ্ছে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, কিংবা হচ্ছে আপনার মনে করেন পার্সোনাল জুরিসডিকশন থাকে, টেরিটোরিয়াল জুরিসডিকশন থাকে। তো যেমন আমরা আজকে এই পার্সোনাল যে ব্যাপারটা আছে এটা নিয়ে ডিসকাস করব, সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন যেগুলো আছে এগুলো নিয়েও জিজ্ঞেস করব। তো টেরিটোরিয়াল জুরিসডিকশনটা আমরা এখানে কভার করতেছি না, তো যেহেতু এটা সংবিধানের আন্ডারে পুরো বাংলাদেশের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তো প্রথমেই আমরা একটা ওভারভিউ দিয়ে নিই যে আমরা আজকে 5টা ডক্ট্রিন যে আলোচনা করতে চাচ্ছি আসলে প্রথমটা কি। তো প্রথমটা হচ্ছে এরকম যে স্ট্যান্ডিং রিলেটেড ডক্ট্রিন, যে যিনি হচ্ছেন একটা মামলার পার্টি, তো ওনার হচ্ছে একটা মামলার সাথে সাফিসিয়েন্ট কানেকশন থাকতে হবে, যে যে হার্মটা হচ্ছে কিংবা উনি যে অ্যাকশনটা চ্যালেঞ্জ করতেছেন ওনার আসলে রাইটটা আছে কিনা, উনি কোর্টের সামনে যে মামলাটি নিয়ে আসছেন এটা সম্পর্কে ওনার কোনো অধিকার আছে কিনা। তো এই যে আমরা জুডিশিয়াল রিভিউর পাওয়ারটা যেটা আর্টিকেল 102 হচ্ছে আমরা সিক করতেছি, এটার ক্ষেত্রে ওনার আসলে স্ট্যান্ডিং পাওয়ারটা আছে কিনা, এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্ট। এরপরে যে কনসেপ্টটা আছে এটা কাইন্ড অফ হচ্ছে আপনার লোকাল স্ট্যান্ডার্ড একটা এক্সেপশন, যে এখানে কিছুটা এক্সেপশন করতেছি আমরা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন যে ডক্ট্রিনটা আছে এইখানে, যে এখানে আমরা কি করতেছি, যদি এমন হয় কোনো পাবলিক ইম্পর্টেন্স কোনো ইস্যু থাকে, তো এমন কোন ব্যক্তি যিনি পার্সোনালি সাফার হার্ম করার নাই উনাকেও হচ্ছে আমরা জুডিশিয়াল রিভিউ এর জন্য করতে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ডক্ট্রিন। তারপরে যে আরো ডক্ট্রিন গুলো আছে এগুলো আমরা হচ্ছে ইন অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে এগুলো নিয়ে আমরা আশা করি আলোচনা করব। তো শুরুতেই আমরা ডক্ট্রিন অফ লোকাস স্ট্যান্ডি যেটা আছে এটা যদি আলোচনা করি, যে লোকাস স্ট্যান্ডি যে ডক্ট্রিনটা আছে এটা কিন্তু জুডিশিয়াল রিভিউ এর ক্ষেত্রে সবচেয়ে ডিসকাসড একটা টপিকের মধ্যে একটা, যে কেমন, কারণ এটার মেইন কথা হচ্ছে আপনার ট্রেডিশনালি যে লোকাস স্ট্যান্ডি যে রুলটা ছিল এটা অনেক রিজিড ছিল। এটা মেইন কারণ হচ্ছে শুধুমাত্র পার্সোনালি যদি কেউ অ্যাগ্রিড হইতো তো তাকেই শুধুমাত্র আমরা হচ্ছে মামলা করার অধিকারটা দিতাম। কিন্তু বর্তমান যে সিস্টেমটা আছে, বর্তমান সিস্টেমটা হচ্ছে অনেক লিবারাল এবং ইনক্লুসিভ অ্যাপ্রোচ, যে এটার কারণে কিন্তু আমরা পাবলিক স্ট্যান্ড যে ইন্টারেস্টেড লিটিগেশন যে ডক্ট্রিনটা এটা কিন্তু মানে করেছি, ইভ্যালুয়েশন করেছি। এখন প্রথমে আমরা দেখে নিই যে আসলে আপনি যদি লোকাস স্ট্যান্ডি ক্লেম করতে চান তাহলে আপনার 3টা কন্ডিশন হচ্ছে ফুলফিল আপ করতে হবে, যে এই 3টা কন্ডিশন যদি আপনি ফুলফিল করেন তাহলে হচ্ছে আপনি মামলায় একটা স্ট্যান্ডিং চাইতে পারেন। প্রথমটা হচ্ছে ইনজুরি ইন ফ্যাক্ট, তার মানে একটা মামলায় আপনার ক্ষতি হয়েছে, যে প্রকৃতভাবেই ক্ষতি হয়েছে এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে প্রমাণ করতে হবে, যে কি মাস্ট হ্যাভ সাফার্ড অর ইমিনেন্ট ডেঞ্জার, যে আসলে হয়তোবা সাফার করেছেন কিংবা আসলে ইমিনেন্ট একটা একদম খুব সম্ভাবনা আছে যে একটা আসন্ন একটা ঝুঁকি আছে, যার কারণে হচ্ছে আপনি একটা ইনজুরি সাফার করবেন, যে কনক্রিট এবং পার্টিকুলারাইজড একটা ইনজুরি আপনি সাফার করবেন। তো কি হওয়া যাবে না, ইনজুরি যেটা আছে
এটা হাইপোথেটিক্যাল কিংবা অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না, এটা একদম পার্সোনালি এবং ডাইরেক্টলি এফেক্ট দ্য প্লেনটিকে মানে এফেক্ট করতে হবে। এটা কিন্তু ট্রেডিশনাল কাইন্ড অফ রিকোয়ারমেন্ট অনেকটা, এটা কিছুটা লিবারালাইজড হয়েছে বর্তমানে। যেমন ইন্ডিয়ার একটা কেস আছে শান্তি কুমার ভার্সেস হোম ইন্স্যুরেন্স কোম্পানি, 1975 সালে একটি মামলা। তো এখানে ওরা বলছে the aggrieved person refers to a person whose rights have been adversely violated in the reality, not merely someone who has suffered an imaginary injury। যে আপনি শুধু কল্পনা প্রসূত ভাবে একটা ইনজুরি সাফার করেছেন, ব্যাপারটা এরকম না যে আপনি ক্ষতিগ্রস্ত, মানে আপনি আসলে বাস্তবেই আপনার যে রাইটটা এটা অনেকটা এফেক্ট হয়েছে। তারপর আমরা যদি চিন্তা করি যে কজেশন থাকতে হবে, যে আপনি যে এ ডাইরেক্ট ক্যাজুয়াল লিঙ্ক মাস্ট এক্সিস্ট বিটুইন দ্য ইনজুরি এন্ড সাফার্ড বাই দ্য হচ্ছে আপনার প্লেন্টিফ এন্ড চ্যালেঞ্জ দ্য কন্ডাক্ট অফ দ্য ডিফেন্ডেন্ট। এটা মানে আপনি কি বলবেন যে আপনার বাদীর যে ক্ষতি হয়েছে আর বিবাদীর যে আচরণটা আছে এটার মধ্যে একটা কারণ থাকতে হবে। আমরা কজেশন পড়ি না, তেমন আমরা কিন্তু পেনাল কোডের কজেশন পড়ি, যে না আপনার কাজের কারণেই হচ্ছে আরেকজন হয়তো বা একটা ক্ষতির শিকার হয়েছেন। The injury must be fairly traceable to the defendant's action or inaction, যে ডিফেন্ডেন্টের কোনো কাজ কিংবা ইনঅ্যাকশন যেটা আছে এটার কারণে আপনি হচ্ছে ইনজুরি যেটা আছে এটা সাফার করেছেন। এখন যদি থার্ড পার্টি যে যার কারণে হয়েছেন আপনি তাকে মানে সাপোজ এমন হয়েছে যে তৃতীয় কোনো ব্যক্তির কাজের কারণে আপনি ইনজুরি সাফার করেছেন, কিন্তু আপনি তৃতীয় কোনো ব্যক্তিকে মামলা না করে আপনি মামলা করছেন হচ্ছে যে অন্য একটা ডিফেন্ডেন্টকে, তো এক্ষেত্রে কিন্তু কজেশন যেটা আছে এটা প্রমাণ হবে না। আর আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনার আলটিমেটলি এটার প্রতিকার থাকতে হবে, যে কোর্ট এটার প্রতিকার দেওয়ার যোগ্য। তো প্রতিকার যদি না দেওয়া হয় তাহলে কিন্তু কোর্ট নেবে না। যদি আমরা ইকুইটি একটা ডক্ট্রিন জানি যে রেমেডি যদি না থাকে, মানে সাপোজ দেয়ার ইজ নো রং উইদাউট রেমেডি, আপনার রং হলে রেমেডি থাকবেই, বাট তারপর একটা দেখতে হবে যে কোর্ট আসলে আপনি যে ইনজুরিটা সাফার করেছেন এটার যে রেমেডি আছে এই রেমেডিটা দিতে পারে কিনা, কিংবা আসলে কোর্টের ওই পাওয়ারটা আছে কিনা। অবশ্যই এই রিলেটেড আরেকটা ডক্ট্রিন আছে যে দ্য কোর্টের ওই ধরনের পাওয়ার আছে টু ডু এন্ড আনডু, মানে টু জাস্টিস করতে পারে কিংবা আনডু আনজাস্টিস, যে আনজাস্টিস মানে ইনজাস্টিস যেটা আছে সরি, যে ইনজাস্টিসকে কিন্তু সে হচ্ছে আপনার করতে পারে, প্রিভেন্ট করতে পারে। তো আমরা যদি শেষ পর্যন্ত আলোচনা করি যে লোকাল স্ট্যান্ডির আসলে উদ্দেশ্যটা কি, লোকাল স্ট্যান্ডির যে উদ্দেশ্যটা আছে মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার গেট কিপিং রোল, এটা সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা। গেট কিপারটা কেমন, যে গেট কিপার যেমন কেমন একটা বাসায় যে গেট কিপার হচ্ছে একটা ফিল্টার করেন যে কে বাসায় ঢুকতে পারবেন কে বাসায় ঢুকতে পারবেন না। তো লোকাল স্ট্যান্ড এটা হচ্ছে ওই ফিল্টারিং প্রসেস, যে আপনি জুডিশিয়াল রিভিউটা আসলে সুপ্রিম কোর্টের সামনে ক্লেম করতে পারতেছেন নাকি পারবেন না। তো এমন যদি হয় যে আপনি একটা জাস্ট ফ্রিভুলাস আর ভেক্সিয়াস লসুট, যে আপনার আসলে এখানে জেনুইন এবং ডাইরেক্ট কোনো ইন্টারেস্ট মানে স্টেক নাই, তো এই জিনিসটা যেমন পিআইএল যেটা আছে এটার আরেকটা নাম অনেকে বলে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন। তো আপনি পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন করতে চাবেন না, যে আপনি শুধু ফেম চান, এই কারণে মামলা করতে পারবেন না। তো ইউ মাস্ট নট বি এ বিজি বডি, যে শুধুমাত্র আপনার নিজের পার্সোনাল ফ্রেমের কারণে আপনি করতে চাচ্ছেন। তো এটা যেটা কি করে একটা ফিল্টারিং প্রসেস হিসেবে প্রোটেকশন এগেইনস্ট বেসলেস ক্লেম, যে আপনার ভিত্তিহীন যে দাবিগুলো আছে ভিত্তিহীন দাবিগুলোকে কিন্তু এটা কমিয়ে আনে, যে কারণ এমনিতেই কোর্ট হচ্ছে অনেকটা ওভারবার্ডেন। তো এখানে যদি আমরা একটা বেসলেস ক্লেম গুলোকে ফিল্টারিং না করি তো এটা কিন্তু আপনার ফ্লাড গেট খুলে দিবে একটা উল্টাপাল্টা মামলা করার। তো এটা কিন্তু আপহোল্ডিং লিগ্যাল রাইটস, যে মামলার আসলে মানুষের যে অধিকার আছে এটা আপহোল্ড করতে এটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা চাইলে আমার যে স্লাইড গুলো এগুলা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন, এগুলা কিন্তু আমি অনেকটাই নোট আকারে করার ট্রাই করেছি, যে একদম এক্সাম রেডি ফরম্যাটে, যে আপনি জানেন এক্সামে ডাইরেক্ট ইউজ করতে পারেন এইভাবে ইউজ করেছি। তো আদারওয়াইজ কিন্তু অনেক কনসাইসলি হয়তো বা স্লাইড গুলো প্রিপেয়ার করা যায়। তো এছাড়া আপনি জুডিশিয়াল ওভাররিচ প্রিভেন্ট করতেছেন। তো ঠিক আছে, যে আমরা একটা কনসেপ্ট জানি জুডিশিয়াল অ্যাক্টিভিজম, যে পিআইএল এর মাধ্যমে কিংবা গুলা যেগুলো আছে এগুলো আমরা হচ্ছে লিবারালাইজ করে দিলে জুডিশিয়াল অ্যাক্টিভিজম হচ্ছে কোর্ট একটা পজিটিভ রোল প্লে করতেছে, বাট দ্যাট ডাজন্ট অ্যালাউ যে আপনি জুডিশিয়াল ওভাররিচ করবে, যে কোর্ট যেটা আছে যে তার পাওয়ারের বাইরে যাবে। তো জুডিশিয়াল ওভাররিচের যে কনসেপ্ট এটা কাইন্ড অফ সেপারেশন অফ পাওয়ারের যে ডক্ট্রিনটা আছে এটা এই ডক্ট্রিনটা আমরা পড়বো, যে ডক্ট্রিন থেকে আসছে সেপারেশন অফ পাওয়ারের কথা হচ্ছে যে রাষ্ট্রের যে তিনটা অর্গান আছে আপনার
যে মনে করেন এক্সিকিউটিভ, পার্লামেন্ট আর জুডিশিয়ারি, তাদের ডিফাইন্ড কিছু অথরিটি আছে। যে একজনের কাজ হচ্ছে মনে করেন পলিসি মেক করা, ইমপ্লিমেন্ট করা, পার্লামেন্টের কাজ হচ্ছে ল তৈরি করা, আর জুডিশিয়ারি কাজ হচ্ছে ল ইন্টারপ্রিটেশন করা। এখন জুডিশিয়ারি ইন্টারপ্রিটেশন করতে যে এমন কোন কাজ করতে পারবে না যেটা আরেকজনের অথরিটি যেটা ছিল, যেটা হচ্ছে আপনার এক্সিকিউটিভের কাজ। মনে করেন এক্সিকিউটিভের কোনো কাজকে আপনি ইউজ আপ করে নিতে পারবেন না। তো আলটিমেটলি যদি এমন হয় অন্য একটা গভর্নমেন্টের কাজ, তো এখানে জুডিশিয়ারি উচিত ওভাররিচ না করা। সর্বশেষ যেটা আছে যে এফিশিয়েন্ট রেমেডি দেওয়ার ক্ষেত্রে, যে একটা কার্যকর রেমেডি দেওয়ার ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এখানে আমরা জানি যে সাপোজ আপনার রিট ইস্যু করার ক্ষেত্রে কিন্তু যে হাইকোর্ট ডিভিশনের যে পাওয়ারটা, এটা কিন্তু ওয়াইড, অনেক ওয়াইড। ইভেন 104-এ যে আপনার মনে করেন আর্টিকেল 104-এ কমপ্লিট জাস্টিস প্রিন্সিপাল যেটা আছে, তো কমপ্লিট জাস্টিস প্রিন্সিপালের আন্ডারেও কিন্তু অ্যাপিলেট ডিভিশনের যে পাওয়ারটা, এটা কিন্তু খুবই ওয়াইড। তো অ্যাপ্রোপ্রিয়েট কেসে অ্যাপ্রোপ্রিয়েট রেমেডি একটা ফর্মুলেট করে দেওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আচ্ছা, ইভলিউশনস অফ লোকাল স্ট্যান্ডিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা হেডিংটা দিয়েছি ফ্রম রিজিডিটি টু ফ্লেক্সিবিলিটি। তো আমরা দেখব কিভাবে শুরুর দিকে যে এই ডক্ট্রিনটা ছিল, এই ডক্ট্রিনটা অনেক বেশি রিজিড ছিল, আস্তে আস্তে কিন্তু এই যে ডক্ট্রিনটা আস্তে আস্তে হচ্ছে আপনার ফ্লেক্সিবল হয়েছে। যেমন যখন হচ্ছে আপনার হিস্টোরিক্যালি প্রথমে এটা কি হতো, হাইলি রিজিড ছিল, যে খুবই আপনি জাস্ট কি হতো, আপনার পার্সোনালি অ্যাগ্রিড হইতো। যেমন আমাদের আর্টিকেল 102-এ দেখবেন বলা আছে পার্সন অ্যাগ্রিড। এখন পার্সন অ্যাগ্রিভড এর মিনিংটা প্রিভিয়াসলি ছিল পার্সন পার্সোনালি অ্যাগ্রিভড, যে আপনি একদম ব্যক্তিগতভাবে কোনো একটা ক্ষতির শিকার হয়েছেন, আপনার কোনো একটা রাইট একদম ডাইরেক্টলি আপনার ভায়োলেট হয়েছে। এই অ্যাপ্রোচের সমস্যা ছিল কি, যেটা আসলে অ্যাক্সেস টু জাস্টিসটাকে অনেক বেশি কমিয়ে দিত, যে একটা অনেক বড় সংখ্যক মানুষ হচ্ছে সামনে আসতে পারতো না, যে হয়তো তাদের কাছে টাকা নাই, কিংবা এনাফ রিসোর্সেস নাই, টাইম নাই, কিংবা হয়তো তারা অনেক দূরে অবস্থান করতেছে। যেমন আমরা কাজী মুখলেসুর রহমান কেসটা যখন পড়বো তখন দেখবো যে কাজী মুখলেসুর রহমান দেখতেছেন যে সাপোজ উনি এনক্লেভ কিংবা যেগুলো আছে যে ছিটমহল গুলোতে উনি বসবাস করতেছেন না, তারপরেও কিন্তু ওনাদের অধিকার মানে প্রোটেকশন করার জন্য উনি ঢাকায় একটা করলেন। তার মানে অনেক সময় আছে যে আপনি হয়তো বা অনেক দূরে যে একটা জায়গা আছে ওখানে অবস্থান না করেও তাদের একটা রাইট আপনি প্রোটেকশন করতে পারেন। এটা কিন্তু আমরা ডক্টর মহিউদ্দিন ফারুক কেস যখন পড়বো তখনও দেখবো ডক্টর মহিউদ্দিন ফারুক ঢাকায় বসে হচ্ছে টাঙ্গাইলের যে মানুষ আছে ওটার রাইট হচ্ছে প্রোটেক্ট করতেছেন। শুধু টাঙ্গাইল না, পুরো বাংলাদেশের যে একটা ন্যাচারাল এনভায়রনমেন্টাল রাইট উনি প্রোটেক্ট করতেছেন। তো বর্তমানে যেটা হয় যে কন্টেম্পোরারি লিগাল সিস্টেমে যেটা হয় যে আপনার এটাকে আসলে লিবারালাইজ করা হয়েছে, যে লোকাল স্ট্যান্ডিং যে ডক্ট্রিনটা এটা কিন্তু লিবারালাইজ করা হয়েছে। বর্তমানে আমরা স্ট্রিক্ট স্ট্যান্ডিং রুলে যাই না, যে একজন মানুষের হচ্ছে আপনার একদম পার্সোনালি এফেক্টেড হয়তো হবে, এই জিনিসটা নাই। তো আমরা কি করি, বর্তমানে আপনার ইন্ডিভিজুয়ালিস্টিক যে অ্যাপ্রোচটা ছিল এটাকে আমরা এখন বাদ দিয়েছি। তো পিওরলি ইন্ডিভিজুয়ালিস্টিক যে অ্যাপ্রোচ ওটাকে বাদ দিয়ে আমরা কালেকটিভ রাইটস এন্ড দ্য নিড ফর অ্যাক্সেসিবল জাস্টিস এইটা নিচ্ছি, যে আমরা একটা কালেকটিভ রাইটস এর দিকে আমরা আমাদের যে ফোকাস এটা কিন্তু আমরা দিয়েছি। তো আমরা দেখবো যে লোকাল স্ট্যান্ডি ডক্ট্রিনের বিভিন্ন এক্সেপশন আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক্সাম পারপাসে। তো লোকাল স্ট্যান্ডি যে ডক্ট্রিনের এক্সেপশন হিসেবে প্রথম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা। যে মনে করেন যে আপনি ইন্ডিভিজুয়াল মানুষ আসতেছে না, আপনি ডিসঅ্যাডভান্টেজ যে গ্রুপ আছে তাদের যে কোনো রাইট আছে, ফান্ডামেন্টাল রাইটস, এটা নিয়ে হচ্ছে আপনি কোর্টের সামনে আসতেছেন। এছাড়া আরো কিছু এক্সেপশন আছে, যেমন স্ট্যাটুটরি রিল্যাক্সেশন। যদি কোনো ল দেখা যাচ্ছে যে পাবলিককে একটা অধিকার দিয়ে থাকে যে না তারা হচ্ছে একটা ব্রডার গ্রুপ অফ পার্সনদের জন্য মামলা করতে পারবে, তো স্ট্যাটিউটে যদি এরকম কোনো অপরচুনিটি দেওয়া থাকে তাহলে তারা এখানে আসতে পারবে। কনস্টিটিউশনাল চ্যালেঞ্জেস, এটা অনেক গুরুত্বপূর্ণ। এমন হয় যে সাপোজ আপনি কোনো একটা ল পাস করলো গভর্নমেন্ট পার্লামেন্ট থেকে, তো পার্লামেন্টের একটা লকে আপনি হচ্ছে চ্যালেঞ্জ করতেছেন যে এই পার্লামেন্টের লটা আনকনস্টিটিউশনাল, তখন কিন্তু ভ্যালিডিটি অফ লস যদি আপনি চ্যালেঞ্জ করেন, এটার ক্ষেত্রে আপনি যে কেউ চ্যালেঞ্জ করতে পারবে, এটার জন্য আপনার পার্সোনালি এফেক্টেড হইতে হবে না। মনে করেন একটা আনকনস্টিটিউশনাল ল পাস হয়েছে একটা শ্রমিকদের নিয়ে, এখন আপনি শ্রমিক না, আপনি ধরেন এমপ্লয়ার, আপনিও কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন, কারণ এটা লর ভ্যালিডিটিটা এফেক্ট করতেছে। তো এখন আরেকটা জিনিস হচ্ছে এরকম যে গভর্নমেন্টস অ্যাকশন দ্যাট এফেক্ট ফান্ডামেন্টাল রাইটস অর দ্য পাবলিক এট লার্জ, যে এমন হয় যে গভর্নমেন্টের কোনো কাজ কোনো মৌলিক অধিকারকে হচ্ছে আপনার এফেক্ট করতেছে, কিংবা হচ্ছে একটা বড় ধরনের পাবলিক এট লার্জ যেটা আছে একটা অনেক ওয়াইডার সেকশন অফ পিপলকে এটা এফেক্ট করতেছে, তখন কিন্তু ইভেন উইদাউট ডাইরেক্ট পার্সোনাল ইনজুরি, আপনার যদি পার্সোনাল ইনজুরি না থাকে তখনও কিন্তু আপনি লোকাল স্ট্যান্ডিং ক্লেম করতে পারবেন।
এছাড়া আরো যেমন আছে যে আপনি যদি অন্যদের বিহাফে শুট করার কোন অধিকার আপনার থাকে, এটাও করতে পারবেন ডক্ট্রিনে। একটা হচ্ছে রাইট টু ইনফরমেশন, তা আপনারা জানেন বাংলাদেশে তথ্য অধিকার আইন আছে 2009 সালের। তো তথ্য অধিকার আইনের আন্ডারে কিন্তু যে কেউ যে কোনো ধরনের তথ্য, পাবলিকলি অ্যাভেলেবল তথ্য হচ্ছে চাইতে পারে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে। তো এছাড়া আপনার মনে করেন যে ক্রিমিনাল প্রসিকিউশনের ক্ষেত্রেও করতে পারে। যেমন আপনি একটা প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আপনি একটা তথ্য সম্পর্কে জানলেন কোথাও থেকে, তো তখন কিন্তু আপনি ইচ্ছা করলে থানায় যে একটা এফআইআর জাজ করতে মানে করতে পারবেন, ইনফরমেশন দিতে হবে না। আপনার যে পার্সোনালি আপনার কিংবা আপনার রিলেটিভেরই এটার দ্বারা এফেক্ট হতে হবে ব্যাপারটা এরকম না, আপনি কিন্তু এটা ইনিশিয়েট করতে পারবেন। আবার আপনি দেখবেন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 102 তে 5টা রিটের কথা বলা আছে, তার মধ্যে 3টা রিটের ক্ষেত্রে বলা আছে পার্সন অ্যাগ্রিভড, কিন্তু অন্য যে 2টা রিট কো ওয়ারেন্টো এবং হ্যাবিয়াস কর্পাস, এই 2টা রিটের ক্ষেত্রে শুধু এনি পারসন বলা আছে। যে এনি পারসন, যে কেউ, আপনি পার্সোনালি মানে আমাদের কনস্টিটিউশনই আপনাকে অ্যালাউ করে যে আপনার পার্সোনালি এফেক্ট হওয়া লাগবে না। যে কারো পাবলিক মনে করেন একটা আনলফুলি কেউ হচ্ছে একটা পাবলিক অফিস হোল্ড করতেছে, তো সে কোন কর্তৃত্বে আপনি এটা হোল্ড করতেছে এটা কিন্তু আপনি কোশ্চেন করতে পারবেন। আবার কাউকে মনে করেন যে আনলফুলি হচ্ছে ডিটেইন করা হচ্ছে, আনলফুল ডিটেনশন যদি কাউকে করা হয় তখন কিন্তু আপনি হ্যাবিয়াস কর্পাস যে রিটটা এটা কিন্তু আপনি ক্লেম করতে পারবেন, যদিও আপনি পার্সোনালি এফেক্টেড না। তো সর্বশেষ জুডিশিয়ারি পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন আসছিল যে আমাদের যে রিট জুরিসডিকশন এটা কি ওপেন কিনা, যে আসলে এটা কি লিমিট আছে কিনা। তো এটার অ্যান্সারটা হয়তো এভাবে যে প্রথম পরের 2টা ওপেন, যে কোয়ারেন্ট হ্যাপিয়াস কর্পাস ওপেন, কিন্তু প্রথম 3টা রিট যেটা আছে যে আপনার ম্যান্ডামাস, প্রহিবিশন আর হচ্ছে সার্সিওরারি, এই 3টা কিন্তু অ্যাগ্রিভ পার্সনের যে রিকোয়ারমেন্ট এটা দেওয়া আছে, কিন্তু আপনাকে উত্তর করতে হতো এইভাবে যে না ঠিক আছে অ্যাগ্রিভ পার্সন, বাট অ্যাগ্রিভ পার্সনের যে লোকাস স্ট্যান্ডি এটা কিন্তু লিবারালাইজেশন করা হয়েছে, যে না বর্তমানে অ্যাগ্রিভ পার্সনের ডেফিনেশনটা আমরা চেঞ্জ করেছি। কিভাবে চেঞ্জ করেছি আমরা দেখব, যে ওয়াইডার সেকশনস অফ মানে কেসে আমরা দেখব যে কিভাবে যে আপনার এটা দেওয়া হয়। যেমন এটার একটা পার্টিকুলার উদাহরণ হচ্ছে হিউম্যান রাইটস অর এনভায়রনমেন্টাল কেসেস। যদি কেউ হয় যে মানবাধিকার রিলেটেড কিংবা খুবই প্রাকৃতিক একটা মনে করেন যে পরিবেশ রিলেটেড একটা অধিকার আপনি হচ্ছেই করতে চাচ্ছেন, কোনো ড্যামেজ রিলেটেড, তো এই ক্ষেত্রে কিন্তু আপনি এটা নিয়ে মামলা করতে পারবেন। এটা যে আপনার পার্সোনালি এফেক্টেড হতে হবে এরকম কোনো কন্ডিশন নাই। তো লোকাস স্ট্যান্ডের আমরা যদি হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টটা পড়ি, তাহলে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে যেটা ছিল এটা শুধু আমাদের বাংলাদেশের কনটেক্সটে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, বিশেষ করে ইন্ডিয়াতে কিংবা আমরা যদি আমেরিকা কিংবা হচ্ছে ইউকেতে যাই, আমেরিকাতে কিছুটা স্ট্রিক্ট এখনো লিগাল স্ট্যান্ড মানে লোকাস স্ট্যান্ডিটা, কিন্তু ইউকেতে কিন্তু এটা লিবারালাইজড হয়েছে। যে শুরুর দিকের যে মনে করেন আপনার এটা ছিল যে ইংলিশ কমন ল ফলো করে আমরা যে এটা করতাম যে ডাইরেক্ট পার্সোনাল লিগাল গ্রিভেন্স, যে একদম আপনার পার্সোনালি আপনি কোনো রাইট আপনাকে নেওয়া হয়েছে, আপনাকে রিফিউজ করা হয়েছে কিংবা আপনার রাইটকে সামহাউ এফেক্ট করা হয়েছে, এই জিনিসটা ছিল। তারপরে যেটা ছিল যেমন মনে করেন কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে কিভাবে লিবারালাইজড হইলো, যেমন পাকিস্তানের উদাহরণটা যদি পাকিস্তান হচ্ছে ফজলউদ্দিন ভার্সেস লাহোর আইটি যে কেসটা আছে, ওখানে বলছে যে ওরা স্ট্রিক্ট জুরিস্টিক রাইট লাগবে না। ব্যাপারটা হচ্ছে আপনার যদি এমন হয় যে কারো পার্সোনাল ইন্টারেস্ট এফেক্ট হয়েছে এমন ভাবে যেটা হচ্ছে মানে কাইন্ড অফ আরেকজনের লিগ্যাল ডিউটি ওর সাথে রিলেটেড, তো তখন কিন্তু স্ট্রিক্ট জুরিস্টিক রাইট যদি না হয় তখন হচ্ছে আপনি এনফোর্স করতে পারবেন। আবার ইন্ডিয়াতে আপনি দেখেন, ইন্ডিয়াতেও এসপি গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া যে কেসটা আছে ওখানে বলছে যে রিল্যাক্স লোকাস স্ট্যান্ডি ফর এক্সপ্লয়েটেড এন্ড ইগনোরেন্ট পারসন, যারা এক্সপ্লয়েটেড আনএবল টু অ্যাপ্রোচ দ্য কোর্ট, কোর্টে আসতে পারতেছে না, তো এর জন্য কি হবে পাবলিক স্পিরিটেড ইন্ডিভিজুয়াল যারা আছে তাদেরকেও ওই যে যারা বঞ্চিত মানুষ তাদের পক্ষে আপনি রিট করতে অ্যালাউ করতেছেন। আর বাংলাদেশেও আমরা দেখবো, বাংলাদেশে আমরা যে কেস যে ডেভেলপমেন্ট এটা থ্রুতে দেখবো যে আমরা যে এই যে আর্টিকেল 102 তে যে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া হয়েছে, এখন এটাতে অ্যাগ্রিড পারসনটা আছে ঠিক আছে, বাট এটা লিবারালাইজটা কিভাবে আমরা করলাম। তো ফার্স্ট যে কেসটা আমাদের কনস্টিটিউশনাল হিস্ট্রি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেস বলা যায়, এটাকে থার্ড অ্যামেন্ডমেন্ট কেসও বলা হয়। আচ্ছা, থার্ড অ্যামেন্ডমেন্ট কেস এটা নিয়ে আমরা আরো ডিটেইলে অ্যামেন্ডমেন্ট যে সময় পড়বো আরো ডিটেইলে পড়বো। তো থার্ড অ্যামেন্ডমেন্ট কেসের একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল কাজী মুখলেসুর রহমান যিনি ওনার লোকাল স্ট্যান্ডিং। তো এটা যেটা হয়েছিল যে আপনার এটা উৎপত্তিটা ছিল হচ্ছে নুন নেহেরু চুক্তি, 1958 সালে হচ্ছে নুন নেহেরু চুক্তি ছিল। তো এটাতে হচ্ছে আপনার যে বাংলাদেশের যে ছিটমহল গুলো আছে কিংবা ওদের টেরিটরি নিয়ে কিছু একটা চুক্তি হয়েছিল, বাট পরে সামহাও এটা ওই সময় অ্যাকচুয়ালি পজিশন যেটা আছে এটা মনে করেন যে পজিশনটা ডেলিভারি করা হয় নাই। তো পরে আবার 1974 সালে মুজিব-ইন্দিরা চুক্তি হয়েছিল। এখন মুজিব-ইন্দিরা চুক্তি যখন হয় যে ছিটমহল নিয়ে,
তখন কিন্তু কাজী মুখলেসুর রহমান উনি একটা করেন। এখন আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 55 এর ক্লজ 2 তে যে এক্সিকিউটিভ পাওয়ারটা, বাংলাদেশের রিয়েল এক্সিকিউটিভ পাওয়ারটা হচ্ছে আপনার প্রাইম মিনিস্টারের কাছে। কিন্তু এট দ্য সেম টাইম আমাদের 143 তেও একটা আছে যে আপনার যদি সীমানা সংক্রান্ত যে বাংলাদেশের সীমানা হস্তান্তর সম্পর্কিত যদি কোনো চুক্তি হয়, এটা পার্লামেন্টারি অ্যাপ্রুভাল লাগবে। এখন ওই সময় প্রাইম মিনিস্টার যিনি ছিলেন উনি হচ্ছে পার্লামেন্টারি অ্যাপ্রুভাল ছাড়াই উনি হচ্ছে একটা চুক্তি করেছিলেন। কিন্তু এখন এটা আমরা দেখবো যে এডিটা মেনলি কিছু আমরা যে ডকট্রিন অফ রাইটনেস যেটা পড়বো ওইটা ওই সময় পড়বো, যে রিপেন্ডনেস যেটা আছে, তো ওইখানে দেখবো যে কিভাবে একটা মামলা যদি শেষ পর্যন্ত না যায়, প্রিম্যাচিওরলি কিভাবে একটা মামলা রিজেক্ট হতে পারে। তো এই মামলাটা শেষ পর্যন্ত রিজেক্ট হয়েছিল এই কারণে যে আপনার ট্রিটি যেটা ছিল তখন র্যাটিফাই করা হয় নাই। তো র্যাটিফাই না করলে ওটাকে চ্যালেঞ্জ করা যায় না, কারণ এখনো যে ইস্যুটা আছে ওটা ম্যাচিওর হয় নাই। তো এছাড়া অন্যান্য একটা ইস্যু ছিল যে কাজী মুখলেসুর রহমান যিনি মামলাটা করতেছেন উনি তো ওই ছিটমহল গুলাতে বসবাস করতেছেন না, তাহলে উনি ওই ছিটমহল, ওই গরুবাড়ি, তারপর হচ্ছে আপনার 3 বিঘা করিডোর এগুলা নিয়ে যে এক্সটেন্স দিয়ে উনি বলতেছেন, তাহলে উনি লোকাল স্ট্যান্ডিটা কোথায় পাচ্ছেন? তো এই কারণে হাইকোর্ট ডিভিশন ওনার যে মামলাটা খারিজ করে দিয়েছিল যে না আসলে উনি যেহেতু পার্সোনালি এফেক্টেড না, ওনার লোকাল স্ট্যান্ডই নাই। তো শেষ পর্যন্ত আপিলেট ডিভিশনে কিন্তু উনি পায়। তো ওখানে যে মুখলেসুর রহমান উনি আগে করেছিলেন যে না ইম্পেন্ডিং থ্রেট অফ ডিপ্রাইভেশন, ওনার যে ফান্ডামেন্টাল রাইটস আছে আর্টিকেল 36 এ, আর্টিকেল 36 অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ইঞ্চিতে মুভ করার ক্ষমতা ওনার কিন্তু আছে। তো আলটিমেটলি ওনাকে যদি এইটা চ্যালেঞ্জ করা এইটা নিয়ে ওনাকে যদি লোকাল স্ট্যান্ডে না দেওয়া হয়, তো ওনার আর্টিকেল 36 এর যে রাইটটা আছে এটা হচ্ছে আপনার ভায়োলেট হচ্ছে। তো শেষ পর্যন্ত তিনি বললেন যে যদিও আমি নট বিং এ রেসিডেন্ট, অবশ্য গভর্নমেন্ট আর্গু করছে যে না উনি হচ্ছে ওই গভর্নমেন্ট যে টেরিটরিটা আছে, যে টেরিটরি নিয়ে চুক্তিটা, ওটা উনি তো রেসিডেন্টই না, তো তাহলে এটা তো ওনাকে কোন ইন্টারেস্ট দেয় না, যার কারণে উনি বলতে পারেন উনি অ্যাগ্রিড পারসন। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু কোর্ট এই কেসেই হচ্ছে আপনার একটা লিবারাল ইন্টারপ্রিটেশন দিয়েছে পার্সন অ্যাগ্রিডের। তো ওনারা রিজনিং কোর্ট যখন ডিসিশন দেয়, তারা হচ্ছে ব্ল্যাকবার্ন ভার্সেস অ্যাটর্নি জেনারেল যে কেসটা আছে, লর্ড ডেনিং হচ্ছে এটার জাজ। তো ওই কেসে একটা রেফারেন্স দেন যে কনস্টিটিউশনাল ইস্যু অফ গ্রেভ ইম্পর্টেন্স, যদি এমন হয় যে কোনো কিছু আছে যেটা খুবই সাংবিধানিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ, আবার ইম্পেডিং থ্রেটস টু হিজ ফান্ডামেন্টাল রাইট, যে কারো মৌলিক অধিকারের ক্ষেত্রে হচ্ছে খুবই হুমকি স্বরূপ, তো এই দুইটা গ্রাউন্ডের কারণে তাকে রাইট টু হায়ার দেওয়া যেতে পারে। তার আমরা কি তাকে হচ্ছে লোকাল স্ট্যান্ডার্ড যেটা আছে এটা কিন্তু দিতে পারি। তো শেষ পর্যন্ত কোর্টও ডিসিশন নিল যে কি আর্টিকেল 55 যে পাওয়ারটা আছে এক্সিকিউটিভ পাওয়ার, এটা হচ্ছে সাবজেক্ট টু দ্য লিমিটেশনস আন্ডার আর্টিকেল 143+2, যে 143 অনুযায়ী যদি ইন ফিউচারও করে, যে ইন ফিউচারও যদি আপনার অ্যামেন্ডমেন্টটা সাপোজ চুক্তিটা বাস্তবায়ন করতে চায়, পার্লামেন্টারি অ্যাপ্রুভালের থ্রুতে করতে হবে। তো মামলাটা শেষ পর্যন্ত রিজেক্ট হয়েছিল কারণ র্যাটিফাই করা হয় নাই। তো এর জন্যই কিন্তু অন্যান্য সব অ্যামেন্ডমেন্ট কেসে আমরা দেখতে পাই যে অ্যামেন্ডমেন্ট গুলো আনার পরে অ্যামেন্ডমেন্ট গুলোকে চ্যালেঞ্জ করা হয়। তো আমরা যদিও কাজী মুখলেসুর রহমান কেসে থার্ড অ্যামেন্ডমেন্ট বলতেছি, বাট থার্ড অ্যামেন্ডমেন্টটা আসছে মূলত এই কেসের কারণে, এরপরে তো এটা আনকনস্টিটিউশনাল ঘোষণা হয় নাই, মেইনলি চ্যালেঞ্জ করা হয়েছিল। পরে গভর্নমেন্ট বুঝতে পারছে যে না আমরা একটা অ্যামেন্ডমেন্ট না এনে এখানে যে চুক্তিটা এটা বাস্তবায়ন করতে পারবো না। তবে সর্বশেষ তো এই চুক্তিটা বাস্তবায়ন হয়েছে, থার্ড অ্যামেন্ডমেন্টটা। আচ্ছা, তো কোর্ট যেটা বলেছে যে এখানে আরেকটা প্রিন্সিপাল ছিল যে যেহেতু সাফিসিয়েন্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল, যে আসলে এই ক্ষেত্রে কাজী মুখলেসুর রহমান যিনি আছেন উনি পার্সোনালি এগ্রিড না হলে ওনার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট ছিল। তো এই কারণে ওনাকে হচ্ছে আমরা যে লোকাল স্ট্যান্ড যেটা দিব। তো এই যে কেসটাকে মাদার কেস অফ পিআইএল ইন বাংলাদেশ বলা হয়, যে আমরা খুব শুরুতেই যে আমাদের লোকাল স্ট্যান্ডই ছিল এটা কিন্তু আমরা লিবারালাইজ করে ফেলেছিলাম। তো এটা আমাদের কি দুর্ভাগ্যই বলতে হবে যে আমরা শুরুতেই একটা ডেভেলপমেন্ট করে ওটা আমরা ধরে রাখতে পারিনি। কারণ তারপরে আমরা দেখব যে কাজী মুখলেসুর রহমান কেসের পর থেকে ডক্টর মহিউদ্দিন ফারুক কেস পর্যন্ত একটা দীর্ঘ সময় প্রায় 20 বছর আমরা কিন্তু লোকাল স্ট্যান্ডার্ডটা খুব আবার স্ট্রিক্টলি ফলো করলাম। তো আমাদের ডেভেলপমেন্টটা ছিল খুব ভালো। তো এটার যে শুরুটা হয়েছে, তো আপনারা হচ্ছে নাইমুদ্দিন আহমেদ যিনি আছেন, নাইম আহমেদ, ওনার হচ্ছে একটা পিআইএল এর উপর একটা বই পাওয়া যায়। ওনার আপনারা পিআইএল নিয়ে যদি খুব গুরুত্বপূর্ণ ভালো মতো পড়তে চান ওই বইটা পড়তে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা দেখবেন যে সাপোজ মাঝখানে অনেকগুলো এমন না যে লোকাল স্ট্যান্ডি ক্লেম করে মামলা হয় নাই, মাঝখানে কিন্তু পাবলিকের পক্ষ হয়ে মামলা করার অনেক এফোর্ট ছিল।
বাট কোর্ট অনেকগুলাতে দিয়েছে, অনেকগুলাতে দেয় নাই, বাট এক্সপ্লিসিটলি দেয় নাই। যেমন তার একটা উদাহরণ হচ্ছে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ ভার্সেস দ্য গভর্নমেন্ট অফ পিপল, গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তো এই কেসটার অথর যা ছিলেন জাস্টিস মুস্তফা কামাল। তো এই কেসে কি হয়েছিল যে একটা সংবাদপত্র পরিষদের ওনারা হচ্ছে একটা ল চ্যালেঞ্জ করেন যে নিউজ পেপার এমপ্লয়িজ, এখানে ওয়েজ বোর্ডটা যে গঠন করা হয়, ওনারা বলেন যে এটা হচ্ছে যে লয়ের যে প্রভিশনটা ওইখানে শুধুমাত্র একটা ওয়েজ বোর্ডই গঠন করা যাবে। তো এটা যদি না করা হয়, যে চারটা যেটা করছে, এটা আমাদের আর্টিকেল 39 যেটা আছে, যে ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং মিডিয়া রাইটস যেগুলো আছে, এগুলো কিন্তু 39 আছে, বলছে আমাদের সংবিধানে আর্টিকেল 39 ভায়োলেট করে। এখন মামলাটাকে করছে সংবাদপত্র পরিষদ। তো শেষ পর্যন্ত এখানে কোশ্চেন আসলো যে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ যারা মানে এমপ্লয়ারদের হচ্ছে যারা একটা সংগঠন, এমপ্লয়াররা কিন্তু জেনারেলি একটু অ্যাফ্লুয়েন্ট পিপল, একটু রিচ পিপল। তো বলতেছিল তাদের কি আসলে লোকাল স্ট্যান্ডি আছে কিনা। তো শেষ পর্যন্ত কোর্ট 39 ভায়োলেট করছে কিনা এটা ইম্পর্টেন্ট না। তো তারা বলতেছিল যে 39 যদি ভায়োলেট হয়, তো এটা তো আলটিমেটলি আসতে হইতো হচ্ছে যারা এটা দ্বারা এফেক্টেড হয়েছে তাদের। তো যারা এখানে চ্যালেঞ্জ করছে তারা আসলে পাবলিক কোন কজ হচ্ছে আপনার ই করতেছে না, প্রোটেক্ট করতেছে না। কারণ তারা হচ্ছে একটা অলরেডি এম্পাওয়ার্ড হচ্ছে একটা অর্গানাইজেশন। তো তাদেরকে আমি কেন দিব? ইভেন যাদের রাইট হচ্ছে ভায়োলেট হচ্ছে তারাও কিন্তু সমাজের দুস্থ বা হচ্ছে আপনার ডাউন ট্রডেন পিপল না। তো এর জন্য কিন্তু শেষ পর্যন্ত ওই যে বাংলাদেশ সংবাদপত্র পরিষদে দেওয়া হয় নাই। তো ওনারা রিজনিং এ দিলে এরকম যে the court reasoned that the petitioner was not espousing the cause of a downtrodden and deprived section of people. যে তারা তো সমাজের বঞ্চিত এমন কোন মানুষকে মানে রিপ্রেজেন্ট করতেছে না যারা নিজেরা কোর্টের সামনে আসতে পারতেছে না। তো তারা দেখা গেছে যে আলটিমেটলি দে আর নট অ্যাক্টিং প্রো বোনো, যে তারা মূলত নিউজ পেপার ওনার যারা আছে তাদের স্বার্থ প্রোটেক্ট করার জন্য আসছেন। তো শেষ পর্যন্ত এটাও বলতেছেন যদি পিটিশনারকে এইটা না দেই, লোকাল স্ট্যান্ডি না দেই, it would not be the end of the world for newspaper owners and news organization. কারণ কি অন্যভাবেও কিন্তু তারা কোর্টে আসতে পারে, চ্যালেঞ্জ করতে পারে। তো শেষ পর্যন্ত এই যে কেসটা, এটাকে এখন চেক এন্ড ব্যালেন্স টু দা বলা হয় যে লোকাল স্ট্যান্ডির ক্ষেত্রে। তো লোকাল স্ট্যান্ডিটা তখনও ডেভেলপ হয় নাই, বাট লোকাল স্ট্যান্ডির মানে ডেভেলপ হয় নাই বলতে আপনার এরকম লিবারালাইজড হয় নাই। তো তারপরেও কিন্তু হোলসেল লোকাল স্ট্যান্ডির উপরে যে একটা বার দেওয়া, এই কনসেপ্টটা কিন্তু এই কেসে এস্টাবলিশ হয়েছে। এখন এই কেস সম্পর্কে অনেকে বলেন যে জাস্টিস মুস্তফা কামাল ওনার কাছে একটা সুযোগ ছিল, উনি লোকাল স্ট্যান্ডি কেসে ডেভেলপ করবেন, বাট করেন নাই। তো এটার যে কম্পেনসেশন কিভাবে দেওয়া হয়েছে এটা আমরা দেখবো নেক্সট কেসে। তো সবার আগে আমরা যে বাংলাদেশের পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে একদম লিজেন্ড যদি আমরা বলতে পারি, এই লেজেন্ড ওনার কারণেই কিন্তু আমরা বাংলাদেশে বর্তমান যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে এই ডেভেলপমেন্টটা আমরা দেখতে পারতেছি। ডক্টর মহিউদ্দিন ফারুক, উনি হচ্ছে বেলার হচ্ছে ফাউন্ডার। তো উনি কিন্তু অনেক সিরিজ অফ কেসের মাধ্যমে আমাদের বাংলাদেশে কি বলবো যে আমরা হচ্ছে যে লোকাল স্ট্যান্ডিটা আছে এটা উনি ডেভেলপ করেছেন। তো উনি ওনার কারণে আমরা বলবো যে বর্তমানে আমরা যে এত ভালো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অনেক অ্যাবিউজও হচ্ছে, বাট এট দ্য সেম টাইম অনেক ভালো ইউটিলাইজেশন আমরা দেখতে পারতেছি। তো ডক্টর মহিউদ্দিন ফারুক বাংলাদেশ কেসটা আসছে মেনলি একটা পরিবেশ রিলেটেড ইস্যু থেকে। তো উনি যে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার অ্যাসোসিয়েশন ওটার সেক্রেটারি জেনারেল ছিলেন। তো ওই সময় যেটা করা হয় যে টাঙ্গাইলে হচ্ছে একটা ফ্লাড অ্যাকশন প্ল্যানের যেটা আছে, এই কেসটার আরেকটা নাম হচ্ছে ফ্ল্যাট 20 কেস। ফ্ল্যাট 20 কেস এই কারণে বলা হয় যে আপনার ফ্লাড অ্যাকশন প্ল্যান যে কেসটা আছে, যে ওনারা হচ্ছে একটা এমন একটা কাজ মানে ফ্লাড অর্গানাইজেশন করতেছিলেন যেটা আসলে পরিবেশের জন্য হুমকি ছিল। তো এখন এটা অনেক লক্ষ লক্ষ মানুষকে হচ্ছে এটা এফেক্ট করতো, পরিবেশকে অনেকভাবেই ক্ষতিগ্রস্ত করতো, এছাড়া যে ন্যাচারাল হ্যাবিটেট যেটা আছে এটা এফেক্ট করতো। এখন উনি যখন হাইকোর্ট ডিভিশন এটা চ্যালেঞ্জ করলেন, হাইকোর্ট ডিভিশন ওনাকে হচ্ছে লোকাল স্ট্যান্ডিং দেন নাই। তো উনি বলছেন যে না, ওনার হচ্ছে নেসেসারি যে স্ট্যান্ডিং এইটা ওনার নাই। এখন আপিলেট ডিভিশনে যখন মামলাটা যায়, ইস্যুটা আসে যে বেলা যেটা আছে, বেলা অ্যাক্টিং থ্রু ইটস সেক্রেটারি জেনারেল, ওনাদের কি আসলে সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে কিনা, যে ওনারা মামলা করার জন্য যে পর্যাপ্ত যে এটা লাগবে, স্ট্যান্ডিং যে ফ্যাক্টস গুলো লাগবে, এটা আসলে আছে কিনা 102 এর আন্ডারে। তো বেলার যে আর্গুমেন্ট ছিল, বেলা বলতেছিল এটা একটা রেজিস্টার্ড একটা
প্রতিষ্ঠান এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য, যে তারা পরিবেশ রক্ষায় কাজ করে। তো এটা আসলে এই ধরনের লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্যই হচ্ছে তারা এই করে, এবং তাদের যে কার্যক্রম তারা মেইনলি এই ধরনের কার্যক্রমটাই করে। তো তারা কোনো মানে পাবলিসিটি চাচ্ছে না, তারা মেইনলি আসলে প্রোটেক্টটাই মানে পরিবেশটাই হচ্ছে প্রোটেক্ট করতে চাচ্ছে। কিন্তু গভর্নমেন্টের যে রেসপন্ডেন্টের আর্গুমেন্ট ছিল এরকম যে বেলার যে রিট পিটিশনটা এটা আসলে মেইনটেনেবল না, কারণ এখানে ডাইরেক্ট ইন্টারেস্ট নাই, তারা অ্যাডভার্সলি এফেক্টেড হয় নাই। তো এই ক্ষেত্রে আমরা দেখবো যেটা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বলা যায় যে যুগান্তকারী একটা জাজমেন্ট, তো এই ক্ষেত্রেও অথর জাজমেন্ট জাজ যিনি ছিলেন উনি হচ্ছেন জাস্টিস মুস্তাফা কামাল। তো উনি কিন্তু উনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছিল, কারণ বলতেছিলেন যে সংবাদপত্রতে আপনি ডিনাই করছেন, এই ক্ষেত্রে কিন্তু উনি অ্যালাউ করছেন। তো উনি বললেন যে না, সংবাদপত্র আর এটা ভিন্ন। সংবাদপত্র যারা ছিলেন তারা পাবলিক কজ করতেছিলেন না, মানে এসপাউস করতেছিলেন না, তারা দে আর অ্যাক্টিং ফর সাম কাইন্ড অফ পার্সোনাল ইন্টারেস্ট। কিন্তু এই ক্ষেত্রে ডক্টর মহিউদ্দিন ফারুক উনি কিন্তু পার্সোনাল জীবনে না, আসলে পরিবেশ রক্ষার্থে ওনার যে হিস্ট্রি ছিল, উনি আসলে পরিবেশ রক্ষার্থে এডিটটা করতেছেন। তো শেষ পর্যন্ত আপিলেট ডিভিশন কিন্তু হাইকোর্ট ডিভিশনের যে ইটা ছিল, তো ওটাকে ওভারটার্ন করে দিছে। তো এই ক্ষেত্রে কি বললো, শেষ পর্যন্ত এটা কিন্তু আবার হাইকোর্ট ডিভিশনে ফিরিয়ে দেওয়া হয়েছিল যে আপনি একদম ভালো মতো শুনেন মেরিটে, কিন্তু লোকাস স্ট্যান্ডার্ড যে প্রিন্সিপালটা এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হলো। তো কি বললো যে আপিলেট ডিভিশনস রিজন ওয়াজ রুটেন ইন এ প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন অফ কনস্টিটিউশনাল প্রিন্সিপাল। যে আপিলেট ডিভিশন একটা প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন দিয়েছে, এটাকে আরেকটা নাম বলে ডাইনামিক ইন্টারপ্রিটেশন। তো ডক্টরিন সিরিজ শেষ হলে আমরা আরেকটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন এবং আদার ইন্টারপ্রিটেশন গুলো আমরা কভার করার ট্রাই করব। আর এছাড়াও যারা দেখতেছেন তারা যদি অন্য কোনো ইম্পর্টেন্ট টপিকে ভিডিও চান ইন বিটুইন বলতে পারেন, ওগুলো আমরা কভার করব। তো তারা বলতেছিলেন যে ফান্ডামেন্টাল রাইটস, তারা কিন্তু দুইটা প্রিন্সিপাল দিলেন যে ফান্ডামেন্টাল রাইটস যদি থ্রেটেন্ড হয় তাহলে যে কোনো সিটিজেন, রাষ্ট্রের নাগরিক এটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। একজন মানুষকে তখনই পার্সোনালি এগ্রি বলা যাবে যখন ওনার একটা কনস্টিটিউশনাল ইস্যু অফ গ্রেভ ইম্পর্টেন্স থাকবে। এটা কিন্তু আমরা কাজী মুখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশেও দেখেছিলাম যে সাংবিধানিকভাবে যদি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কোনো ইস্যু থাকে, তো এটা কিন্তু আপনাকে লোকাস স্ট্যান্ডি দিতে পারে। তো এই ক্ষেত্রে আমার পুরো জাজমেন্টের সবচেয়ে ফেভারিট লাইন যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী। তো জাস্টিস বিমলেন্দু বিকাশ রায় চৌধুরী উনিও এগ্রি করছেন মেইন জাজমেন্টের সাথে, বাট উনিও কিছু সুন্দর সুন্দর অবজারভেশন দিয়েছেন। উনি প্রথমে বলছেন যে কনস্টিটিউশন ফ্রেম নট ফর এ টেম্পোরারি পিরিয়ড, যে একটা সাময়িক সময়ের জন্য আমরা কনস্টিটিউশন তৈরি করি না। ইট ইজ ডিজাইন ফর অল টাইম টু কাম, যে একটা আমরা আরো যে ইন ফিউচার একটা আগত সময়ের মানে জন্য আমরা এটা করব। The interpretation of constitutional expression has necessarily to receive a progressive construction. তো এটাকে বলে আপনার লিভিং কনস্টিটিউশনালিজম। এই যে ডক্ট্রিনটা, এটার নামই মেইনলি হচ্ছে আপনার লিভিং কনস্টিটিউশনালিজম, যে কি আপনি কনস্টিটিউশনটাকে স্ট্যাটিক না ধরে আগত সময় কিংবা আরো যে সামনে মানুষ আসবে তাদের জন্য, যেমন আপনারা সুকান্তের একটা ভট্টাচার্যের একটা মানে কবিতা হয়তো বলছেন যে যারা মানে আপকামিং চিলড্রেন তাদের জন্য বিশ্বকে উনি হচ্ছে বসবাসযোগ্য করে যেতে চান। তো এটার মেইন স্পিরিটটা হচ্ছে এই জায়গায়। তো এটা হচ্ছে আপনার দেখতে হবে কনস্টিটিউশনাল স্কিম এবং অবজেক্টিভ যেটা আছে, যে কনস্টিটিউশনাল প্রিন্সিপাল, এটার আন্ডারে হচ্ছে আমরা একটা প্রোগ্রেসিভ কনস্ট্রাকশন দিয়ে মানুষের যে অধিকার এটাকে আমরা এনফোর্স করব। তো এর জন্য উনি খুবই সুন্দর একটা কথা বলছেন, দ্য এক্সপ্রেশন person aggrieved means not only person who is personally aggrieved but also one whose heart bleeds for his less fortunate fellow beings for a wrong done by government or local authority in not fulfilling constitutional or statutory obligations. যে কারো যদি তার deprived section of less unfortunate যারা fellow beings আছে তাদের জন্য যদি তার হৃদয় আসলে কাঁদে, তো তখন কিন্তু উনি হচ্ছে একটা মামলা করতে পারবেন। তো এই ধরনের যে সিচুয়েশন, যে পাবলিক কোনো রংকে অ্যাড্রেস করার জন্য কেউ যদি কোনো মামলা করতে চান, এটা কিন্তু উনারা তাহলে করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা শেষ পর্যন্ত এটাই, যদি কারো যদি আসলেও পাবলিক রং দ্বারা যদি উনি মনে করেন যে আসলে কারো পাবলিক রং হচ্ছে, তো এই জন্য উনি আসলে জেনুইনলি পাবলিক ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য কেউ মামলা করতেছেন, তাহলে কিন্তু উনি অবশ্যই করতে পারবেন। তো ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ কেসটা আসলে অনেক দিক দিয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আপনার যে ব্রডেনিং লোকাস স্ট্যান্ডি, আসলে লোকাস স্ট্যান্ডির যে ট্র্যাডিশনাল ডেফিনেশনটা ছিল এটা কিন্তু আমরা চেঞ্জ করে এখন বর্তমানে এটা অনেক ওয়াইড করেছি।
তো এই কেসটা বাংলাদেশে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের বেস হচ্ছে আপনার এস্টাবলিশ করেছে। আর সিভিল সোসাইটির রোলটাকে এখানে বাড়িয়ে দিয়েছে, যে আপনি সিভিল সোসাইটি হিসাবে এখন আপনার উচিত, যদি ওই যারা এফেক্টেড হয়েছে তারা যদি নিজেরা আসতে পারে, তো মানুষের ওয়েলফেয়ারের জন্য কাজ করার একটা ডিউটি হচ্ছে সিভিল সোসাইটির এখন আছে। আর আরেকটা হচ্ছে প্রোগ্রেসিভ কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন। তো আমরা জাস্টিস বিমলানন্দ বিকাশ রায় চৌধুরীর উক্তিটা দেখলাম যে আসলে আমরা একটা প্রোগ্রেসিভ ইন্টারপ্রিটেশন দিতে হবে, যে শুধু আমরা সাময়িক যে কনস্টিটিউশনাল যে চ্যালেঞ্জ এগুলো তো আমরা দেখবই, আমরা ইন ফিউচার যে সমস্যাগুলো আসতে পারে এগুলো সমাধানের লক্ষ্য রেখেও কিন্তু আমরা কনস্টিটিউশনাল যে ইন্টারপ্রিটেশন এটা দিব। তো শেষ পর্যন্ত আমরা যদি পারপাস এন্ড প্রিরিকুইজিটস অফ পিআইএল বলি, ফান্ডামেন্টাল পারপাসটা হচ্ছে মানুষের সাংবিধানিক এবং যে আইনগত যে অধিকার আছে এটা নিশ্চিত করা, এছাড়া সোশ্যাল এন্ড কালেকটিভ জাস্টিস নিশ্চিত করা, আর শেষ পর্যন্ত পাবলিক অথরিটির অ্যাকাউন্টেবিলিটিটা নির্ধারণ করা। তো পাবলিক অথরিটি গভর্নমেন্ট যারা আছে, তো পাবলিক ডোমেনের কেউ যদি এখন আমার রাইটটাকে হচ্ছে এফেক্ট করে, তো তখন কিন্তু যার মিনস আছে, যেমন একজন লয়ার ডক্টর মহিউদ্দিন ফারুকের মতো একজন পাবলিক স্পিরিটেড লয়ার যিনি আছেন, উনি কিন্তু চাইলে মামলা করতে পারবেন, যে শুধুমাত্র আর্থিক অন্যান্য ব্যারিয়ার্স টু অ্যাক্সেস টু জাস্টিসের কারণেই এফেক্ট হবে না। তো আমরা তাহলে পিআইএল এর কিন্তু যে কন্ডিশন করতে পারি, এই কন্ডিশনগুলো খুবই ইম্পর্টেন্ট, যে কি কি কন্ডিশন ফিল আপ হলে একটা পিআইএল কে অ্যাডমিট করা হবে। প্রথম হচ্ছে দ্য ম্যাটার মাস্ট জেনুইনলি এফেক্ট দ্য পাবলিক অ্যাজ এ হোল অর সিগনিফিকেন্ট সেগমেন্ট অফ ইট। একটা জনগণের একটা বড় অংশকে এটা হচ্ছে জেনুইনলি এফেক্ট করতে হবে, আর যাদের এফেক্ট করবে this should be the vulnerable section of the society, যে তাদের আসলে নিজের যে ইটা আছে লিমিটেশনের কারণে হচ্ছে তারা কোর্টে আসতে পারতেছে না, অ্যাক্সেস টু জাস্টিস। আর যে কাজটা হবে এটার গ্র্যাভিটিটা কি হবে, ইট স্টার্স দ্য কনসিয়েন্স অফ দ্য এন্টায়ার নেশন, যে আসলে আমাদের বিবেক বোধকে তাড়না দিবে। আর the wrongful act or silence of the state or a public authority must be causing public harm, যে আসলে এটা পাবলিক হার্ম এটা কজ করবে। আর the weaker section of the society তাদের আসলে unable, যে তারা আসলে কোর্টের সামনে আসতে পারতেছে না, কারণ there is some kind of systematic barriers, যে আসলে সাপোজ টাঙ্গাইলে ফ্লাড অ্যাকশন প্ল্যান নিয়ে ঝামেলা হচ্ছিল, এখন ওইখানে যারা ওইটা দ্বারা ইমিডিয়েটলি এফেক্টেড হচ্ছিলেন, তো তারা আসতে পারতেছেন না অবভিয়াসলি ডিউ টু সাম রিসোর্স অর আদার কনস্ট্রেন্টস। তো এই সময় আমরা হচ্ছে যে পিএলটা আছে এটাকে আমরা অ্যালাউ করব। আচ্ছা, এখন পিএলটা খুবই সুন্দর একটা কনসেপ্ট, কিন্তু সব সুন্দর কনসেপ্টেরই একটা লিমিটেশন থাকতে হয়, ওটার একটা মিস ইউজ হওয়ার পসিবিলিটি থাকে। তো এই মিস ইউজ প্রিভেন্ট করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে জাজমেন্ট এগুলা কিন্তু আসছে। যেমন এটার একটা সুন্দর কেস হচ্ছে এনবিআই ভার্সেস আবু সাইদ খান, 2013 সালের কেস। এই কেসের অথর জাজ হচ্ছেন হিজ লর্ডশিপ চিফ জাস্টিস এস কে সিনহা। উনি এই জাজমেন্ট লেখার সময় চিফ জাস্টিস ছিলেন না, পরবর্তীতে চিফ জাস্টিস হয়েছেন। তো উনি কিছু গাইডলাইন দিয়েছেন যে আসলে মিস ইউজটাকে কিভাবে প্রিভেন্ট করতে হবে। উনি ফার্স্টে বলছেন যে কোর্ট প্রথমে ডিটারমাইন করবে যে যে ব্যক্তি আসছে তার সাফিসিয়েন্ট ইন্টারেস্ট আছে কিনা, যে আসলে কোর্টের আপনি যে জুরিসডিকশনটা চাচ্ছেন আপনার যদি সাফিসিয়েন্ট ইন্টারেস্ট থাকে তাহলে আপনি তখনই পাবেন। সাফিসিয়েন্ট ইন্টারেস্ট ডাজন্ট মিন পার্সোনালি এফেক্টেড, বাট আসলে উনার মামলা করার মতো যে অ্যাটলিস্ট মিনিমাম যোগ্যতা, জেনারেল ফিটনেস, এটা ওনার থাকতে হবে। আর আরেকটা হচ্ছে বোনাফাইডস এক্সামিনেশন। কোর্ট মাস্ট এক্সামিন যে বোনাফাইডই হচ্ছে আপনার ইটা করতেছে, যে ব্যক্তি আসছে সে আসলে একদম বোনাফাইডি কোর্টের সামনে আসছে, তো সে শুধুমাত্র পাবলিসিটির জন্য আসে নাই। আর আরেকটা জিনিস হচ্ছে হার্ট ব্লিডস প্রিন্সিপাল। তো জাস্টিস বিমলানন্দ বিকাশ রায় চৌধুরীর যে প্রিন্সিপালটা ছিল, যে আসলে দেখতে হবে হুজ হার্ট ব্লিডস ফর দ্য লেস ফরচুনেট ফেলো বিংস ফর এ রং ডান বাই পার্সোনাল অথরিটি। তো তার প্রতি যে একটা যে রং করা হয়েছে এটার জন্য আসতে হবে হার্ট ব্লিডস প্রিন্সিপাল। আর এটা হচ্ছে নো ইন্টারলোপার্স, যে আপনার বিজি বডি হওয়া যাবে না, আপনি শুধুমাত্র আপনার ফেমের জন্য আসছেন, আপনি জেনুইনলি এই জিনিসটা বিলিভ করেন না, এই ধরনের কেউ আছে উনি কিন্তু আসতে পারবেন না। উনি আরো কিছু সেফগার্ডস এর কথা বলেছেন, যে রাইটার মিস ইউজ যেটা আছে, মিস ইউজ প্রিভেন্ট করতে হবে, যে পিআইএল কে পাবলিসিটি ইন্টারেস্ট লিটিগেশন বা প্রাইভেট ইন্টারেস্ট লিটিগেশনে টার্নিং করা যাবে না, তো এটাকে মিস ইউজ করতে হবে। আর যে ব্যক্তি আসছে ওনার আসলে জেনুইন পাবলিক স্পিরিটের কারণে উনি আসছেন, অ্যাবিউজ যাতে না হয় এইদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এটার বেনিফিটটা পাইতে হবে পুর পিপল বা কমন ইনজুরি যাদের হচ্ছে তাদের কাছে। তো ইভেন
স্কোপ লিমিটেশন আছে, যে প্রত্যেকটা রং নিয়েই তো আসলে ম্যাটার করা যাবে না। যেমন যদি হয় প্রাইভেট পার্সনস এর মধ্যে কোনো কন্ট্রাকচুয়াল কোনো ম্যাটার্স, যে আমি হয়তো সিভিল সুট করলে ওটা রেমেডি পাইতে পারতেছি, তো ওইখানে তো পিআইএল করতে পারবেন না। পলিসি ম্যাটার্স জেনারেলি কোর্ট জুডিশিয়াল সেলফ রেস্ট্রেন্ট যেটা আছে, যে একটা রেস্ট্রেন্ট হচ্ছে কোর্ট করবে যে না আমরা আসলে পলিসি ম্যাটার, যেহেতু এটা এক্সিকিউটিভের কাজ, এক্সিকিউটিভ করুক, আমরা করবো না। ওভারঅল যদি হিউম্যান রাইটস যেগুলো আছে, আমরা হিউম্যান রাইটস হচ্ছে প্রোটেক্ট করার জন্য এটা করবো। যারা ডিসঅ্যাডভান্টেজ সোসাইটি আছে কিংবা ফাইন্যান্সিয়ালি যারা সলভেন্ট না, কিছু অশিক্ষিত, তো তাদের জন্য আমরা কিন্তু মেইনলি হচ্ছে পিআইএলটা ইউজ করব। তো একই শেষ পর্যন্ত আমরা যদি বলি যে আসলে পিআইএলটা খুবই ভালো মেকানিজম, বাট এট দ্য সেম টাইম এটাকে অ্যাবিউজ হতে দেওয়া যাবে না, যে আমরা ওপেন করে দিলাম উইদাউট এনি কাইন্ড অফ ব্যারিয়ার। তো এখানে আমরা দেখবো যে কিছু কিছু কেস আছে, যে আসলে কিছু অনেক ধরনের কেস এই পিআইএল আসলে বাংলাদেশে খুব সুন্দর রেমেডি এনে দিয়েছে, যেটা আমরা যদি বলি যে আসলে বাংলাদেশের রাইট প্রোটেকশনের ক্ষেত্রে অনেক ভালো একটা মেকানিজম ইন্ট্রোডিউস করেছে। যেমন আচ্ছা, এই যে প্রশ্নটা এটা আমি নিয়েছি আমাদের বিজ্ঞ বিচারক জনাব স্বপন হোসেন স্যারের হচ্ছে যে একটা আর্টিকেল আছে ওইখান থেকে। তো আমরা ভ্যারিয়াস যে কেস আছে, বিভিন্ন ধরনের কেসে আমরা দেখতে পারতেছি যে আসলে পিআইএলটা ইউজ হয়। যেমন এনভায়রনমেন্টাল প্রোটেকশনের যে ফার্স্ট জিনিসটা যেটা দেখলাম, যে ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে, ডক্টর মহিউদ্দিন ফারুক ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে, এখানে কিন্তু আমরা দেখলাম যে বেলাকে যে লোকাল স্ট্যান্ডিটা দেওয়া হইলো, তো বেলার লোকাল স্ট্যান্ডিটা কিন্তু দেওয়া হলো আপনার হচ্ছে অবভিয়াসলি পিআইএল। তারপর হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এন্ড বাংলাদেশ, যে তুরাগ রিভার কেস নামে যেটা পরিচিত, এই মামলার যে পিটিশনার ছিলেন, ইনি ছিলেন হচ্ছে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। তো উনি কিন্তু যে বাংলাদেশের নদী রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। যে সাপোজ ওনাকে কিন্তু অনেক কেসেই হচ্ছে স্ট্যান্ডিং দেওয়া হয়েছে। তার কারণ কি? কারণ উনি আসলেও জেনুইনলি এটার জন্য কাজ করেন। তো উনি ইন্টারলোপার না কিংবা বিজি বডি না। তো এই কেসও দেখবো যে তুরাগ সহ বাংলাদেশের সকল নদীকেই কিন্তু লিগ্যাল পারসন ঘোষণা করা হয়েছে। আর এটা লোকো প্যারেন্টিস, তার মানে এটা মামলা করবে হচ্ছে বাংলাদেশ নদী রক্ষা কমিশনকে লোকো প্যারেন্টিস ঘোষণা করা হয়েছে। তার মানে আমরা যে পড়ি না, যেমন হিন্দু ল থেকে অন্য পড়ি যে ডেইটি যিনি আছে, যে তো দেবতা, ওনাকে কিন্তু একটা লিগ্যাল পারসন বলা হয়। তো এরকম কারো পক্ষে কিন্তু মন্দিরের যিনি হচ্ছে আপনার যারা পূজারী আছেন, ম্যানেজার যে থাকেন, ওনার কিন্তু হচ্ছে এখানে মামলা করার অধিকার আছে, যে ওনার পক্ষ হয়ে যে আরেকজন যে মহন্ত যে নিয়ে থাকেন কিংবা ওনারা কিন্তু মামলা করতে পারেন। তো সেম নদীর পক্ষে নদী রক্ষা যে আছে, ওটা তারা কিন্তু এটার জন্য মামলা করতে পারে। এছাড়া আপনার হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের রিট করা হয়ে থাকে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করা হয়ে থাকে। যেমন আপনি হ্যাভিয়াস কর্পাসের মামলা কিন্তু আরেকজন করে দিতে পারবে। পাবলিক সেফটি অ্যান্ড হেলথ অ্যান্ড সেফটি, যেমন প্রফেসর নুরুল ইসলাম ভার্সেস বাংলাদেশ যেটা আছে, যে এই কেসটা কিন্তু সিগারেট যে প্রমোশন করা যাবে না, কারণ যেহেতু এটা পাবলিক হেলথকে এফেক্ট করে। তো এই কেসের পর থেকে কিন্তু সিগারেটের অ্যাডভার্টাইজমেন্ট গুলা টিভিতে বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন এটা হচ্ছে আপনার পাবলিকলি অ্যাডভার্টাইজ করা যাচ্ছে না। তারপর হচ্ছে আপনার গুড গভর্নেন্স এন্ড অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে শিক্ষা রিলেটেডও অনেক যদি আমরা বলি যে কেস আছে। তারপর কনজিউমার প্রোটেকশন অফ নেগলেক্টেড চিলড্রেন, যেমন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের মতো আমাদের আরেকজন লয়ার আছেন ব্যারিস্টার আব্দুল হালিম। তো উনিও কিন্তু পাবলিক স্পিরিটেড একজন মানুষ, যে মানুষের জন্য উনি কাজ করছেন, অনেক ধরনের রিট করেন। তো উনি কিন্তু যে সিসিবি ফাউন্ডেশন ভার্সেস বাংলাদেশ যে কেসটা ছিল, তো জিহাদ যে একজন বাচ্চা যে রেলওয়ের যেটা শাফটে হচ্ছে পড়ে গেছিল, পরে এখানে কিন্তু ওই ফায়ার সার্ভিস তাকে উদ্ধার না করতে পারে, তখন কিন্তু সে মারা যায়। তখন কিন্তু এই যে সিসিবি ফাউন্ডেশন হচ্ছে জিহাদের পক্ষ হয়ে একটা মামলা করে দেয়। তো তার ফ্যামিলিকে শেষ পর্যন্ত কম্পেনসেশন দেওয়া হয় এই পিটিশনের কারণে। তারপর হচ্ছে প্রোটেকশন অফ পুর পিপলস শেল্টার, তো আমরা ব্লাস্ট বেলার মতো আরেকটা অর্গানাইজেশন, যারা হচ্ছে আপনার যে ভাষান টেকের যে স্লাম ডুয়েলার যারা আছে, তাদেরকে জানিয়ে এভিকশন করা হয় না, মানে একটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম না করে এটার জন্য করা হয়। তো এছাড়া আমরা দেখবো যে বিভিন্ন ধরনের আসলে ক্ষেত্রে আমরা এই যে এইগুলা মামলাগুলো করে থাকি। তো শেষ পর্যন্ত আপনারা আর ডিটেল করতে চাইলে যে এই আর্টিকেল যেটা আছে টার্নিং পয়েন্ট অফ জুডিশিয়াল অ্যাক্টিভিজম ইন বাংলাদেশ, তো এই আর্টিকেল যেটা আছে এটা পড়তে পারেন।
আচ্ছা, তো আমরা দুইটা ডক্ট্রিন শেষ করলাম। একটা হচ্ছে লোকাস স্ট্যান্ডি, আর ওটার এক্সেপশন হিসাবে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। তো এটার ক্ষেত্রে আরেকটা মামলা আছে, ডক্ট্রিন অফ রিপেন্ডেন্স, যেটা আছে যে আপনার একটা মামলার আসলে ফুললি ডেভেলপ হইতে হবে। যে কোনো মামলা পরিণত হওয়ার একটা ব্যাপার থাকে, যে ম্যাচিওর অ্যামেচিওর। পরিণত যদি হয় যে আসলে ফুললি রাইটটা ডেভেলপ করছে, আপনার সাপোজ লসটা হয়ে গেছে, তখনই আপনি শুধু মামলাটা করতে পারবেন। যেমন আমরা দেখতেছিলাম ডক্টর কাজী মুখলেস রহমান কেসে কিন্তু মামলাটা মানে ম্যাচিওর ছিল না, যে শেষ পর্যন্ত ডিবেট যেটা আপনি চ্যালেঞ্জ করবেন ওটা এখনো করে নাই, ফুললি ডেভেলপ করে নাই। আপনার যে আপনার রাইটস যে ভায়োলেশনটা করবে কিংবা আর্টিকেল যে ভায়োলেশন করবে এটা করে নাই। যেমন এটা একটা উদাহরণ দেখি, যে প্রিম্যাচিওর কেস যেগুলো আছে, যে ইন্টারন্যাশনাল ট্রিটিজ বিফোর রেটিফিকেশন, যেটা আমরা কাজী মুখলেস রহমান কেসে দেখলাম, যে যেহেতু চুক্তিটা এখনো রেটিফিকেশন করা হয় নাই, তার মানে চুক্তিটাকে চ্যালেঞ্জ করার যে এখনো সময়টা আসে নাই। আবার এমন হইতে পারে একটা ল পাস নিয়ে কথা চলতেছে, এখন একটা ল পাস নিয়ে কথা চলতেছে যেটা এখনো পাস হয় নাই, তো পাস হওয়ার আগে তো আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। বাট এটা কিন্তু একটা এক্সেপশন আছে, যে ইমিডিয়েট পেরিল এক্সেপশন, যে এমন যদি হয় যে যদি আমরা যদি এখনো মানে ম্যাচিওর হওয়ার আগে এটাকে আমরা প্রিভেন্ট করে না দিই, একটা ইরিভার্সিবল ইনজুরি হইতে পারে। যেমন আমরা মানে ঈদ দেখি না, ইনজাংশন যে সময় দিই, ইরেপারেবল হার্ম। ইরেপারেবল হার্মটা একটা লস আছে, যে আপনাকে এমন একটা হার্ম হবে যেটা আপনি টাকা দিয়ে হয়তো বা করতে পারবেন না, শেষ পর্যন্ত ফেরাতে পারতেছেন না, যে আপনার হয়তো বা সাপোজ জায়গাটা ধ্বংস হয়ে যাবে কিংবা অন্য ভাবে করে যাচ্ছে, যেটা আপনাকে ইরেপারেবল একটা লস দিতে পারে। তো ইমিডিয়েট পেরিল যদি এরকম হয় যে ইরিভার্সিবল একটা ইনজুরি আপনার হবে, তখন শেষ পর্যন্ত ল যদি পাস নাও হয় কিংবা কাজটা যদি নাও হয়, তার আগেই কিন্তু যেমন আমরা ফ্লাড অ্যাকশন প্ল্যান ওটা ইমপ্লিমেন্ট ফুললি হওয়ার আগেই আমরা চ্যালেঞ্জ করতে পারতেছি, তো তখন কিন্তু আমরা করতে পারবো। যেমন এই যে চ্যালেঞ্জ টু অ্যান এনভায়রনমেন্টাল রেগুলেশন দ্যাট উইল ইমিডিয়েটলি কজ সিগনিফিকেন্ট ইকোনমিক হার্ম, একটা আসলে বড় ধরনের হার্ম করে দিবে আমরা যদি এটাকে এনফোর্স মানে আসতে দেই, কিংবা এমন একটা জিনিস হতে পারে যেটা আসলে খুব বেশি ধরনের পানিশমেন্ট আপনাকে দিবে, তখন আপনি কিন্তু লটা পাস করার আগেই চ্যালেঞ্জ করতে পারেন। যেমন সর্বশেষ কিন্তু এই ধরনের একটা উদাহরণ আমরা দেখেছিলাম পাকিস্তানে। পাকিস্তান কোর্ট কিন্তু একটা মানে কনস্টিটিউশন নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট পাস হওয়ার আগেই ওটাকে স্টে করে দিয়েছিল, যে তারা দেখতেছিল যে না, এই লটা যদি পাস হয় তাহলে ইমিডিয়েটলি খুব বাজেভাবে এফেক্ট করবে কনস্টিটিউশনাল সিস্টেম, তো তারা কিন্তু সুমোটো এটাকে করে দিয়েছিল, অ্যাকশন নিয়েছিল এটা এগেইনস্টে। আরেকটা ডক্ট্রিন হচ্ছে ডক্ট্রিন অফ মুটনেস, যে হোয়েন এ কেস নো লঙ্গার প্রেজেন্টস এ লাইভ কন্ট্রোভার্সি, যে না ঠিক আছে একটা সমস্যা অ্যারাইজ হয়েছিল, বাট আসলে এখন আর ওই সমস্যাটা নাই, যে আপনার আমার মধ্যে একটা ঝগড়া হয়েছিল বাট আমরা এখন মিটমাট করে নিয়েছি। তো এটা মেইনলি কি, যে where the controversy has ceased to exist or where judicial discussion মানে decision would be meaningless due to intervening events, যে আসলে যে এটা যেটা ছিল যে কন্ট্রোভার্সিটা ছিল ওটা আসলে শেষ হয়ে গেছে, কিংবা এখন যদি জুডিশিয়ারি এটার মধ্যে ইন্টারভেন করে, এটা মানে শেষ পর্যন্ত যেহেতু আর বিতর্কটাই নাই, তো এখানে আসলে আমাদের সিদ্ধান্ত দিয়ে আসলে খুব একটা লাভ হবে না। যেমন একটা কন্ট্রাক্ট এনফোর্স করার চুক্তি যদি আপনি নেন, কিন্তু দেখতেছেন যে কন্ট্রাক্টের যে ভ্যালিডিটি, একটা মেয়াদ ছিল, কন্ট্রাক্টের মেয়াদটা আগেই শেষ, আপনি একটা ল চ্যালেঞ্জ করতে চাইতেছেন, যে লটা হচ্ছে আপনি চ্যালেঞ্জ করার আগে এটাকে রিপিল করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে কিংবা রিপ্লেস করে দেওয়া হয়েছে। এমন হতে পারে একটা অর্ডারে আপনি চ্যালেঞ্জ করতে পারতেছিলেন, তো অর্ডারটা আবার উইথড্র করে নেওয়া হয়েছে, যে না এফেক্ট করার আগেই দেখা গেছে যে আপনি ওই অর্ডারটা যেটা আছে উইথড্র করে নিয়েছেন। তো এই ধরনের ব্যাপারগুলোতে কিন্তু আপনি যেটা হয় যে আপনার এটাকে আরেকটা বাংলা নাম বলে অকার্যকারিতার মতবাদ, যে আসলে অকার্যকর হয়ে গেছে, আপনি যে ইস্যুটা বলতে চাচ্ছিলেন ওটা আসলে এখন নাই। কিন্তু এটার এক্সেপশন আছে আগেরটার মতোই, যে এমন হ্যাবিয়াস কর্পাস মানে সাপোজ মানে কর্পাস যে রিটটা আছে, এখানে এখন মনে করেন আপনাকে রিলিজ করে দিয়েছে, তারপরে তো মুটনেসটা জেনারেলি থাকতেছে না, কিন্তু তখনও সার্সিওরারি যে রিটটা তখন এনশিওর করা যাবে। সার্সিওরারি রিট দিয়ে আমরা বলবো যে ডিটেনশন অর্ডার যেটা ছিল এটা হচ্ছে ইলিগাল ছিল, তো এটার একটা এফেক্ট আছে। ইলিগাল থাকলে তখন আমরা কি করতে পারবো, যে হয়তো তাকে একটা কনস্টিটিউশনাল আন্ডারে কোনো কম্পেনসেশন দিতে পারবো, এটা হতে পারে। আবার এমন হতে পারে যেমন মনে করেন একটা ডিসক্রিমিনেটরি পলিসি নেওয়া হয়েছে, যেটা বৈষম্যমূলক ছিল, আপনি চ্যালেঞ্জ করলে হয়তো বা ওইটা বাতিল হয়ে যেত, তো কিন্তু ওইটার আন্ডারে অলরেডি আপনার একটা ড্যামেজ হয়ে গেছে। এখন যদি ওইটা উইথড্র করে নেওয়া হয়েছে, বাট ওইটার আন্ডারে যে ড্যামেজটা হয়েছে ওই হার্মটা আপনি পূরণ করার জন্য কিন্তু রিড করতে পারেন। তো মুটনেস যদিও আমরা বলতেছি নাই, বাট তারপরেও থাকতেছে।
সর্বশেষ যে ডক্ট্রিনটা আছে অ্যামিকাস কিউরি, এটা ডক্ট্রিন না বলে অনেকটা ইনফরমেশন বলা যায়, যে আমরা যেহেতু প্রত্যেকটা ডক্ট্রিনের ক্লাসে 4 থেকে 5টি ডক্ট্রিন কভার করার ট্রাই করব, তো এটা একটা খুব সুন্দর মানে ডক্ট্রিন যে অ্যামিকাস কিউরি। এটা ল্যাটিন টার্ম, এটা যদি ই করা হয় মিনিংটা হচ্ছে ফ্রেন্ড অফ দ্য কোর্ট, আদালতের বন্ধু। যে এমন মানুষ, যে আমরা লোকাস স্ট্যান্ডির সাথে এটা রিলেশনটা এইভাবে, যে আদালতের যিনি বন্ধু উনি হয়তো পার্সোনালি এফেক্টেড না, উনি নিজেও হয়তো বা রিটটা ইস্যু করেন নাই, বাট তারপরেও ওনাকে আমরা মামলায় ওনার ওপিনিয়ন আমরা নিচ্ছি। তার কারণ হচ্ছে এটা উনি যেহেতু এক্সপার্ট একজন মানুষ, আমরা জেনারেলি এক্সপার্ট একটা মানুষকে হচ্ছে এখানে আমরা কল করি। যেমন আমাদের বাংলাদেশের বিভিন্ন কেসে দেখবেন যে ব্যারিস্টার আমিরুল ইসলাম কিংবা ডক্টর কামাল হোসেন, এরকম লিগ্যাল জায়ান্ট যারা আছেন, তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কেসে হচ্ছে আপনার কল করা হয়, যেন আপনি এসে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি দিন। কারণ ওরা আসলে অনেক বেশি জানেন, বোঝেন, ওনাদের যে এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, তো ওনারা একটা কোর্টকে অনেক বেশি হেল্প করতে পারেন। তো জেনারেলি ওনারা একটা দেন, একটা সাবমিশন ওনারা দেন একটা কেসে, ওনাদেরকে যদি কল করা হয়, যেটা কাইন্ড অফ হচ্ছে আপনার অ্যাডভাইজরি। ওনারা ডাইরেক্ট কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করেন না, ওনারা আদালতকে হেল্প করেন একটা সুন্দর মানে ডিসিশন নিতে। তো জেনারেলি যেটা হয় যে আপনার এগুলা অনেক বেশি জনগুরুত্বপূর্ণ টাইপ কেস যেগুলো আছে, এই ধরনের ক্ষেত্রে অ্যামিকাস কিউরি কল করে কোর্ট। তো যেমন অনেক ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল যদি মামলায় উপস্থিত নাও থাকেন, যেহেতু উনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, তো এটা একটা কোর্ট প্র্যাকটিস জেনারেলি, যে একটা খুব ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল কিংবা লিগাল যদি কোনো ইস্যু থাকে, এই ক্ষেত্রে কিন্তু অ্যাটর্নি জেনারেলকে জেনারেলি কোর্টে হচ্ছে অ্যামিকাস কিউরি হিসাবে ডাকা হয়। তো আমরা যদি আজকে ডক্ট্রিন গুলার সামারি করি, তাহলে আসলে কি লোকাস স্ট্যান্ডি এটা দেখলাম যে এটা কি করে, ডিটারমাইন্স হু ক্যান ব্রিং এ কেস টু দ্য কোর্ট, যে আসলে কোর্টের সামনে কে কেসটা নিয়ে আসতে পারবে। তো এটা ট্রেডিশনাল স্ট্যান্ডিংটা ছিল যে শুধুমাত্র পার্সোনালি এফেক্টেড সে পারবে, কিন্তু বর্তমানে এটার এক্সেপশন হিসেবে আমরা দেখতেছি পিআইএল এর থ্রুতে অনেকে আসতে পারতেছে কোর্টে। ডক্ট্রিন অফ সার্টেননেস যেটা আছে, তো একটা মামলার আসলে শেষ পর্যন্ত আসলে রেডি কিনা, কিংবা ওই পর্যায়ে আসলে ম্যাচিউর হয়েছে কিনা, ম্যাচিউরিটিটা আমরা নির্ধারণ করি এটার আন্ডারে, যে আপনি এখন চ্যালেঞ্জ করতে পারবেন কিনা। আর আরেকটা হচ্ছে আপনার মুটনেস, যে আসলে অ্যালাইভ আছে কিনা, যে ডিবেটটা আপনার বলতেছেন ওই ডিবেটটা আসলে শেষ পর্যন্ত অ্যালাইভ আছে কিনা, বেঁচে আছে কিনা, এখন ওইটা নিয়ে করলে কি আসলেও কোনো ভালো একটা রেমেডি দেওয়া যাবে কিনা। আরেকটা হচ্ছে অ্যামিকাস কিউরি পড়লাম, যে আসলে কোর্টকে হেল্প করার জন্য অনেক সময় আছে, পার্সোনালি এফেক্টেড না হলেও কোর্ট কাউকে একটা দিতে পারে। তো শেষ পর্যন্ত আমাদের কিন্তু বলতেছি যে আমাদের এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু জাস্টিস, তো এই যে ডক্ট্রিন গুলো আছে আমাদের অ্যাক্সেস টু জাস্টিসকে কিন্তু ইনক্রিজ করার ক্ষেত্রে এগুলোর রোল কিন্তু খুবই বেশি। যে বাংলাদেশে আপনার পিআইএল কিন্তু সিগনিফিকেন্টলি অনেক মানুষের রাইট আসলে প্রোটেক্ট করেছে। বাট এট দ্য সেম টাইম এটাকে বলবো যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম, আর এটাকে বলতেছি আমরা জুডিশিয়াল রেস্ট্রেন্ট। যে সাপোজ সব ক্ষেত্রে দিব না, কিছু একটা মানে একটা চেকিং সিস্টেম আমরা ইন্ট্রোডিউস করব। এটা একটা উদাহরণ হচ্ছে এনবিআর ভার্সেস আবু সাইদ খান যে কেসটা আছে, ওখানে আপনি দেখবেন 13টার মতো গাইডলাইন আছে, ওইটা আপনারা পড়ে নেবেন যে আসলে কোন কোন ক্ষেত্রে হচ্ছে আমরা একটা চেকিং যেটা আছে একটা অ্যাবিউজ প্রিভেন্ট করার জন্য ওটা দিব। এছাড়া অন্যান্য যে ডক্ট্রিন গুলো আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জাস্টিসিয়াবিলিটি নির্ধারণ করার ক্ষেত্রে, যে আমরা আসলেই কি কাউকে জুরিসডিকশন দিব নাকি আসলে দিব না। তো শেষ পর্যন্ত বাংলাদেশে যদি আমরা জুডিশিয়াল রিভিউ আর কনস্টিটিউশনাল ওভারসাইটের যে ফিচার গুলো পড়ি, তো হয়তোবা এই ডক্ট্রিন গুলো আমরা এক্সপ্লিসিটলি একদম কনস্টিটিউশনে আর্গু করি না, বাট এই ডক্ট্রিন যেগুলো আছে এগুলো কিন্তু আসলেও খুবই ইম্পর্টেন্ট ডক্ট্রিন, যেগুলো আমাদের সোসাইটাল ট্রান্সফরমেশন বলি কিংবা এগুলো লিবারালাইজেশন যেগুলো বলি, এগুলো কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তো সোশ্যাল চেঞ্জ যদি আমরা আনতে চাই, তো এই ক্ষেত্রে এই যে ডক্ট্রিন গুলো আছে এগুলো আসলেই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আবার অন্যান্য যে ডক্ট্রিন গুলো আছে, যে কোর্টের সময় বাঁচানোর ক্ষেত্রে, ডিলে কমানোর ক্ষেত্রেও কিন্তু এই রোল ডক্ট্রিন গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকে আমরা আপনাদের জন্য যে 5টা ডক্ট্রিন পড়লাম, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর ভিডিওতে একটা লাইক দিতে পারেন, এটা হয়তো বা রিচটা বাড়াবে এবং যে ভিডিও মেকার তারা হয়তো বা মোটিভেশন ইনক্রিজ করার ক্ষেত্রে হেল্প করবে। তো আপনাদের যদি কোনো মডিফিকেশন করার কোনো সাজেশন থাকে এটা আপনারা বলতে পারেন, যে আসলে কোন ধরনের ক্লাসগুলো আগে নিলে ভালো হয়, কিভাবে নিলে ভালো হয়, আমরা ওইভাবে ইমপ্রুভ করার চেষ্টা করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।